আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী এই অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আমরা কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন নং 1 সলভ করব। আমরা জানি যেহেতু এটা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র, তাই আমাদের যে আর্থিক বিবরণী করতে হবে এটা এক মালিকানা কারবার আর্থিক বিবরণী। আমরা জানি আর্থিক বিবরণী প্রস্তুতির লক্ষ্যে আমাদের প্রশ্নে একটা রেওয়া মিল থাকে। যেহেতু এটা এক মালিকানা কারবার আর্থিক বিবরণী, তাই রেওয়া মিলের ডেবিট দিকে যে দফাগুলো আছে এগুলো সম্পদ অথবা ব্যয় অথবা উত্তোলন, এবং ক্রেডিট দিকে যে দফাগুলো আছে সেটা হতে পারে আয়, সেটা হতে পারে মূলধন এবং দায়। এখন আমরা যদি রেওয়া মিলটা দেখি একটু কি কি দফাগুলো আছে, আমরা দেখতেছি প্রারম্ভিক মজুত পণ্য আছে, ক্রয় আছে, ভ্যাট সহ বিক্রয় আছে, ভ্যাট সহ তার মানে ভ্যাটের কাজটা আছে, মজুরি আছে, বেতন আছে, বিজ্ঞাপন আছে, প্রাপ্য হিসাব আছে, প্রদেয় হিসাব আছে, আসবাবপত্র আছে। এই দফাগুলো কিন্তু আছে। এই দফাগুলো আমরা জানি এক মালিকানা কারবারের ক্ষেত্রে 6টা হিসাবে শ্রেণী বিভক্ত। ওকে, এখন আমরা যদি সমন্বয় গুলো দেখি, অন্যান্য তথ্যগুলো আছে, যেমন আমাদের নিচে যে লেনদেন গুলো আছে এটা সমন্বিত লেনদেন। এখানে বলা আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 60,000 টাকা, মজুরি বকেয়া আছে 2,000 টাকা, প্রাপ্য হিসেবে 5,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসেবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে, যন্ত্রপাতির উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। এগুলো হচ্ছে আমাদের সমন্বয়। এখন কয়ে আমাকে বলছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। এই যে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো বা ভ্যাট চলতি হিসাব নির্ণয় করো, তোমাকে যদি করতে বলে তার মানে এটা ভ্যাট চলতি হিসাবের খতিয়ান। আমরা আসলে এখানে ভ্যাট চলতি হিসাবের খতিয়ান করব। এখন আমাদের প্রশ্নে ভ্যাট রিলেটেড 3টি লেনদেন থাকে বা 3টি হিসাব থাকে বা 3টি দফা থাকে। এই দফাগুলো আমাদের প্রথমে ভ্যাট চলতি হিসাবের প্রারম্ভিক যে থাকবে সেটা রেওয়া মিলে ভ্যাট চলতি হিসাব নামে। আমরা দেখতেছি একদম শেষে মূলধনের নিচে এই দেখো ভ্যাট চলতি হিসাব। এই যে ভ্যাট চলতি হিসাবে যে আছে এটা প্রারম্ভিক, অর্থাৎ হিসাবকালের শুরুতে ছিল। আমরা যদি হিসাবকালটা দেখি, এখানে হিসাবকাল হচ্ছে রাফিন ট্রেডার্স এর 2022 সালের ডিসেম্বরের 31 তারিখে। তার মানে এখানে হিসাবকালটা শুরু হয়েছে 2022 সালের জানুয়ারি 1, আর আমি আমাদের প্রশ্নের যে রেওয়া মিলটা দেখছি এটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখের। তাহলে আমাদের হিসাবকালটা কি জানুয়ারির 1 থেকে ডিসেম্বর 31। এখন রেওয়া মিলে নর্মালি যে তথ্যগুলো থাকে কোনো কোনো তথ্য বছরের শুরুর তথ্য। আমরা যদি ভ্যাট চলতি হিসাবের যেটা দেখি, এই যে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট যে আছে এটা কিন্তু আসলে 2022 সালের জানুয়ারি 1 তারিখের। এখন ভ্যাট চলতি হিসাব যদি ডেবিট দিকে থাকে এটা চলতি সম্পদ মিন করে, ভ্যাট চলতি হিসাব যদি ক্রেডিট দিকে থাকে এটা চলতি দায় মিন করে। কেন? ভ্যাট চলতি হিসাব ডেবিট মানে কি, আমি গভর্নমেন্টকে ভ্যাট দিছি, এটা অগ্রিম দিছি, তাই ডেবিট। আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট মানে কি, আমি কাস্টমারদের কাছ থেকে ভ্যাট আদায় করছি, আমি ওই টাকাটা এখনো গভর্নমেন্টকে পে করিনি অর্থাৎ পরিশোধ করে নেই, সেটাই কিন্তু ক্রেডিট। তাহলে আমরা দেখতেছি এখানে ভ্যাট চলতি হিসেবে প্রারম্ভিক যে ক্রেডিট আছে এটা আমাদের একটা লেনদেন, অর্থাৎ ভ্যাট চলতি হিসাব রিলেটেড আমাদের হিসাব। আর দুটা থাকবে ক্রয় বিক্রয়ের সাথে। আমরা যখন পণ্য ক্রয় করি ভ্যাট সহ, তার মানে পণ্য ক্রয় করার সময় আমরা গভর্নমেন্টকে ভ্যাট দেই কার মাধ্যমে? যার কাছ থেকে পণ্য ক্রয় করছি তার মাধ্যমে। তার মানে আমি যার কাছ থেকে পণ্য ক্রয় করি সে আমার কাছে পণ্য বিক্রয় করে, তাহলে সরকারকে ভ্যাট দেওয়ার লক্ষ্যে সে আমার কাছে ভ্যাট আদায় করছে 15%। এখানে 15% ভ্যাট সহ 2,07,000 টাকা, এটা কিন্তু আমার ক্রয় মূল্য। এখানে এই ক্রয় মূল্যের মধ্যে গভর্নমেন্টের টাকা আছে 15%, আমি ক্রেতা বা আমি ব্যবসায়ী আমার টাকা আছে 100%। আবার ভ্যাট সহ পণ্য বিক্রি করছি কত? 2,70,500 টাকা। তারপরে আমি ভ্যাট সহ পণ্য বিক্রি করছি, তারপরে এখানে গভর্নমেন্টের টাকা আছে 15%, বিক্রয় মূল্য আমার আছে 100%। তাহলে আমি এই যে ভ্যাট সহ যে বিক্রয় করছি, তাহলে কাস্টমারের কাছ থেকে ভ্যাট আদায় করছি কাকে দেওয়ার জন্য? গভর্নমেন্টকে দেওয়ার জন্য। এখন আমরা যখন পণ্য বিক্রয় করি যে ভ্যাটটা আমি আদায় করি এটাকে বলা হয় প্রাপ্ত ভ্যাট। মানে ভ্যাট প্রাপ্ত ভ্যাটও আবার ভ্যাট চলতি হিসেবে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আবার আমরা যখন পণ্য ক্রয় করি আমরা ভ্যাট প্রদান করি, এটা প্রদত্ত ভ্যাট, ওটাকে আমরা ভ্যাট চলতি হিসেবে নামেই কনভার্ট করব। তাই আমরা প্রথমে খসড়াতে প্রাপ্ত ভ্যাট এবং প্রদত্ত ভ্যাট নির্ণয় করে নেব, কারণ আমাদের ভ্যাট রিলেটেড এখানে তথ্য 3টা। ভ্যাট চলতি হিসেবে প্রারম্ভিক যে পণ্য ক্রয়ের সাথে ভ্যাট, পণ্য বিক্রয়ের সাথে ভ্যাট, এর বাইরে কিন্তু আসলে ভ্যাট রিলেটেড কোনো কিছু থাকবে না। তাহলে আমি প্রথমেই কি করব, পণ্য বিক্রয়ের সাথে আমাদের যে 15% ভ্যাট আছে এটাকে আমরা প্রাপ্ত ভ্যাট নামে লিখে আমরা নির্ণয় করব। এখন আমরা ভ্যাটটা নির্ণয় করব নিট বিক্রয়ের উপর। আমরা যদি এই অঙ্কটার দিকে লক্ষ্য করি, আমাদের কিন্তু এখানে বিক্রয় রিলেটেড কোনো কাজ নেই। সেটা কেমন? রেওয়া মিলে বিক্রয় রিলেটেড কাজ থাকে, বিক্রয় ফেরত বিক্রয় বার্তা। যদি রেওয়া মিলে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা থাকে, ভ্যাট নির্ণয়ের আগে আমাকে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা বিয়োগ করতে হবে। ওকে, আবার সমন্বয়ে যদি অলিখিত বিক্রয় থাকে যোগ করতে হবে, অলিখিত বিক্রয় ফেরত থাকে বিয়োগ করতে হবে, দেন আমাকে ভ্যাটটা সেপারেট করতে হবে। আমরা যে অঙ্ক দেখছি এখানে কিন্তু আসলে পণ্য বিক্রয় যে ভ্যাট সহ 2,87,500 টাকা আছে, এখানে বিক্রয় রিলেটেড কোনো কাজ নাই। তাই আমরা কি করব, সরাসরি 2,87,500 টাকার উপর আমরা 15% ভ্যাট ধরবো এবং এটাকে আলাদা করব। তাই আমরা আগেই খাতায় লিখে রেখেছি
বোর্ডে লিখে রাখছি 1 নং প্রশ্নের সমাধান। আমরা লিখছি ক। আমরা প্রথমে খসড়া করব, প্রাপ্ত ভ্যাট বের করব। এটা টাকা না বের করলে আমি কিন্তু আসলে ভ্যাট চলতি হিসেবে খতিয়ানটা করতে পারবো না। আমরা প্রাপ্ত ভ্যাট বের করব। আমি যে কথাটা বললাম আমার কিন্তু ভ্যাট সহ, তার মানে এখানে যে আমার টাকাটা আছে 2,70,500, এই 2,70,500 মধ্যে গভর্নমেন্টের টাকা আছে 15%। আমি পণ্য বিক্রি করছি, আমার টাকা আছে 100%। তার মানে যখন আমি ভ্যাট সহ ক্রয় করব বা বিক্রয় করব, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য 100% আর ভ্যাট হচ্ছে 15%, টোটাল হচ্ছে আমাদের 115%। এখন আমি ক্রয় মূল্য আলাদা করি আর ভ্যাট আলাদা করি, বা বিক্রয় মূল্য আলাদা করি বা ভ্যাট আলাদা করি, আমাকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নেওয়ার জন্য 100% নিতে হবে, 100 নিতে হবে, ভ্যাট নেওয়ার জন্য 15 নিতে হবে। যেহেতু আমি ভ্যাট আলাদা করছি তাইলে আমি টোটাল আমার কিন্তু 115, তার ভ্যাট কত 15। এই জন্য আমরা কি করবো, আমাদের যে টাকাটা আছে 2,70,500, 2,70,500 আছে 87,500 গুণন 15 ভাগ 115, কারণ ভ্যাটটা এখানে যুক্ত আছে তাই ভাগ 115। তাহলে আমাদের প্রাপ্ত ভ্যাট হবে, আমরা কেটে পাইলাম 37,500 টাকা। তাহলে আমি যখন পণ্য বিক্রি করছি আমার যে 2,70,500 টাকা আছে, এর মধ্যে গভর্নমেন্টের ভ্যাট আছে 37,500। তাহলে আমি বিক্রি মুখ করছি কত টাকা, আমার টাকা কত, তাহলে আমি যদি 2,70,500 টাকা থেকে ভ্যাট বিয়োগ করি তাহলে আমি বিক্রয় মূল্য পাবো। ওকে, ঠিক তেমনি ভাবে আমরা যখন পণ্য ক্রয় করছি, আমরা ভ্যাট সহ পণ্য ক্রয় করছি 1,07,000 টাকা, এই ভ্যাটটা আমি নিট ক্রয়ের উপর বের করবো। তার মানে পণ্য ক্রয় থেকে যদি রেওয়ামিলে ক্রয় ফেরত থাকে বিয়োগ করব, ক্রয় বার্তা থেকে বিয়োগ করব, সমন্বয়ে যদি অলিখিত ক্রয় থাকে আমি যোগ করব, অলিখিত ক্রয় ফেরত থেকে বিয়োগ করব, দেন আমি ভ্যাটটা নির্ণয় করব। কিন্তু আমরা দেখতেছি এখানে ক্রয় রিলেটেড কোনো সমন্বয় নেই, তাহলে সরাসরি আমি এই টাকার উপর ভ্যাট বের করবো। এই জন্য আমি লিখে রাখছি 2,07,000 গুণন ভ্যাট কত 15, তাই উপরে 15, টোটাল অ্যামাউন্ট কত, যেহেতু ভ্যাট সহ তাই নিচে 115। তাহলে আমি যদি ক্যালকুলেট করি 2,07,000 গুণন 15 ভাগ 115, দেন আমি অ্যান্সারটা পাবো 27,000 টাকা। তাহলে এখানে আমার কিন্তু ভ্যাট 27,000 টাকা। তাহলে ভ্যাট 2,07,000 মধ্যে যে 27,000 টাকা হয়, তাহলে আমার ক্রয় মূল্য কত 1,80,000 টাকা। তাহলে আমি বিক্রয়ের সাথে ভ্যাটটা পেয়ে গেলাম, ক্রয়ের সাথে ভ্যাটটা পেয়ে গেলাম। এই ভ্যাটটাই কিন্তু ভ্যাট চলতি হিসাব। এখন আমরা কি করব, ভ্যাট চলতি হিসেবে খতিয়ান প্রস্তুত করব। আমরা যখন খতিয়ান করব, খতিয়ানের মূল বিষয়টা কি, আগে আমাকে প্রারম্ভিক জের বসাতে হবে। প্রারম্ভিক জের কোনটা ভ্যাট চলতি হিসাবে, এই দেখো ভ্যাট চলতি হিসাব আমাদের যে ক্রেডিট জের আছে এটা কিন্তু প্রারম্ভিক জের। ওকে, তাই আমরা লিখবো তারিখের পর, আমরা খতিয়ানের ছকটা আগেই করে রাখছি, আমরা লিখবো 2022 জানুয়ারি 1, যেহেতু এটা প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ বছরের শুরুর জের, তাই আমরা উদ্বৃত্ত বিডি। তাহলে আমাদের উদ্বৃত্ত বিডি আমাদের এটা কি জের প্রকাশ করতেছে, ক্রেডিট জের প্রকাশ করতেছে, মানে দায় মিন করতেছে, তাই আমরা সরাসরি উদ্বৃত্তের ক্রেডিট ধরে লিখবো 30,000 টাকা। তাহলে আমার কাছে গভর্নমেন্ট 30,000 টাকা ভ্যাট পাবে। আবার আমি গভর্নমেন্টকে ভ্যাট দেওয়ার জন্য কাস্টমারের কাছ থেকে ভ্যাট আদায় করছি কত টাকা, 37,500 টাকা। যে আমি যখন ভ্যাট আদায় করছি পণ্য বিক্রয় করার সময়, আমি এটা জাবেদা কি করছি, জাবেদা তুমি বুঝতে হবে। আমার জাবেদা করছি এটা যে নগদান বা প্রাপ্য হিসাব ডেবিট, হ্যাঁ, নগদান বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আর প্রাপ্ত ভ্যাট বা ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, প্রাপ্ত ভ্যাট বা ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তাহলে আমি কার খতিয়ান করতেছি, এই ভ্যাট চলতি হিসাবে বা প্রাপ্ত ভ্যাটের। এখানে কি আছে, ক্রেডিট আছে। এই যে ক্রেডিট আছে, আমি যখন বিবরণের ঘরে খতিয়ান করার জন্য লিখি, আমি কার খতিয়ান করছি, ভ্যাট চলতি হিসাবে। ভ্যাট চলতি হিসাবে কিন্তু ক্রেডিট আছে, কত টাকা দ্বারা ক্রেডিট আছে, 37,500 টাকা। এখন এই ক্রেডিটের অপোজিট নাম কি, আমাকে বিবরণের ঘরে কিন্তু অপোজিট নামটা ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি ক্রেডিটের অপোজিট দেখি, তাহলে আমি ডেবিটটা নিব। ডেবিট কিন্তু আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের ডেবিট। বিক্রয় কিন্তু ডেবিট না, বিক্রয় কিন্তু ক্রেডিট। তাই আমি ব্যাখ্যায় লিখবো, বিবরণের ঘরে লিখবো ডিসেম্বর 31 নগদান হিসাব। লিখে আমরা কিন্তু ভ্যাটটা দেখতেছি ক্রেডিট, তাই ক্রেডিট ঘরে ভ্যাট লিখবো আমাদের 37,500। তাহলে আমি যে ক্রেডিট দ্বারা শুরু করছি, যাবে এখানেও ক্রেডিট পাইলাম, তাহলে আমরা অ্যাকাউন্টিং এ কি জানি, একই জের মানে যোগ করবো, আলাদা জের মানে বিয়োগ করবো। তাহলে এখানে ক্রেডিট 30,000, এখানে ক্রেডিট 37,500, তাহলে ক্রেডিটে যোগ করে আমার হবে 67,500। ওকে, আবার আমাদের প্রদত্ত ভ্যাট আছে, এটাও ভ্যাট চলতি হিসেবে। প্রদত্ত ভ্যাট কিন্তু ডেবিট, কারণ আমরা যখন পণ্য ক্রয় করবো গভর্নমেন্টকে ভ্যাট দিব বলতে অগ্রিম হিসেবে দিব। গভর্নমেন্ট আমার কাছে কোনো ভ্যাট চাইনি, আমি আগাম দিয়ে দিলাম। যেহেতু আমি আগাম দিলাম পণ্য ক্রয় করার সময়, এটা হচ্ছে আমাদের সম্পদ। তাই আমরা প্রদত্ত ভ্যাটকে বা ভ্যাট চলতি হিসাবকে যখন ক্রয় করি আমরা ডেবিট করি। তাহলে আমরা এটা জাবেদা যদি দেখি, আমরা জাবেদাটা কি পাবো, ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত ভ্যাট চলতি হিসাব ডেবিট, ক্রয়ের সাথে মানে ক্রয় যেটা হবে ভ্যাট সেটা হবে, বিক্রয় যেটা হবে ভ্যাট সেটা হবে। বিক্রয় যদি ক্রেডিট হয় ভ্যাট ক্রেডিট, ক্রয় যদি ডেবিট হয় ভ্যাট ডেবিট। তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট আমি লিখলাম না, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি কার খতিয়ান করতেছি, ভ্যাটের। ভ্যাট ডেবিট আছে, অপোজিট নাম কি, নগদান। তাহলে আমাকে অপোজিট নামটা বিবরণ করে লিখতে হবে। তাহলে আবার ডিসেম্বর 31, তাহলে অপোজিট নাম নগদান হিসাব, নগদান হিসাব। ভ্যাট চলতি হিসাব কি আছে, ডেবিট আছে। ভ্যাট চলতি কত টাকা ডেবিট আছে, 27,000 টাকা। ডেবিট থাকার কারণে ডেবিট ধরে দিলাম 27,000 টাকা। এখন আমি কি করব,
এখানে ক্রেডিট 67,500, এখানে ডেবিট 27,000। তাহলে আমরা ক্রেডিট থেকে ডেবিটটা কি করবো, অ্যাকাউন্ট থেকে বিয়োগ করবো। কোন সাইন বড়, ক্রেডিট সাইন বড়, তাই আমি ক্রেডিট দিকে লিখবো 40,500। এই 40,500 হচ্ছে আমাদের ভ্যাট চলতি হিসাবে সমাপনীতে। তার মানে গভর্নমেন্ট এখনো আমার কাছে 40,000 টাকার ভ্যাট পাবে। এই 40,000 টাকার ভ্যাট আমার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে প্রদর্শন করতে হবে। হয়ে আমি কি করবো, এখন এ টু জেড বক্স করে দেবো। তার মানে আমাদের ভ্যাট চলতি হিসেবে খতিয়ান করা শেষ। এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এখানে কিন্তু এটাই বলছে আমাকে ভ্যাট চলতি হিসেবে প্রস্তুত করো। তাহলে ভ্যাট চলতি হিসেবে কিভাবে প্রস্তুত করব, আমি খুব সহজে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করলাম। ওকে ওকে, আমরা এখন ক্ষয়ে চলে আসবো। ক্ষয় কি বলছে একটু দেখি। ক্ষয় বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় বলতে কি বুঝায়? বিক্রিত পণ্যের ব্যয় বলতে বুঝায় আমরা চলতি বছর যত টাকায় পণ্য বিক্রি করছি তার আসল মূল্য কত। আমরা চলতি বছর যত টাকায় পণ্য বিক্রি করছি তার আসল মূল্য কত, এটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। এই জন্য আমরা খাতায় লিখবো খ, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আমরা বোর্ডে ছক করলাম, আমরা লিখলাম খ, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবো, আমরা বেসিকটা কিন্তু অলরেডি শিখছি, আমরা এখন প্র্যাকটিক্যালি বেসিকে না গিয়ে আমরা সরাসরি ম্যাথে চলে যাবো। আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য প্রথমত 3টা দফাকে যোগ করব। ভালোভাবে মাথায় রাখবা, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় রিলেটেড ব্যয় অর্থাৎ ক্রয় সংক্রান্ত ব্যয়। এই 3টা দফা যোগ করে সেখান থেকে আমি যদি সমাপনী মজুত পণ্য বিয়োগ করি তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে আমরা চলো ম্যাথটা করার চেষ্টা করি। আমরা প্রথমে নিয়ে আসবো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য রেওয়ামিল হতে প্রারম্ভিক মজুত পণ্য। আমরা দেখতেছি রেওয়ামিলের প্রারম্ভিক মজুত পণ্য আছে 50,000 টাকা। আমরা লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আমাদের কত টাকা? প্রারম্ভিক মজুত পণ্য আমাদের হচ্ছে 50,000 টাকা। তাহলে আমি এই প্রারম্ভিক মজুত পণ্য দ্বিতীয় হয়ে লিখবো 50,000 টাকা। এখন প্রারম্ভিক মজুত পণ্য দ্বিতীয় হয়ে লেখার পর আমি এরপরে লিখবো 2 নম্বর আইটেম হিসেবে, অর্থাৎ আমাদের 1 নম্বর আইটেম প্রারম্ভিক মজুত পণ্য। 2 নম্বর আইটেম হিসেবে আমরা আনবো নিট ক্রয়। নিট ক্রয় মানে কি? ক্রয় থেকে ক্রয় রিলেটেড যে সমন্বয়গুলো আছে সেগুলো বিয়োগ করে, বা রেওয়ামিলে ক্রয় রিলেটেড যে কাজ আছে সেটা বিয়োগ করে যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের নিট ক্রয়। তাহলে আমরা দেখতেছি এখানে ভ্যাট সহ ক্রয় ছিল 2,07,000। আমি লিখবো ক্রয় আমাদের 2,07,000, এটা ভ্যাট সহ। এখন ক্রয় রিলেটেড যদি কাজ থাকে রেওয়ামিলে, যদি ক্রয় ফেরত থাকে আমি বিয়োগ করব, ক্রয় বার্তা থেকে আমি বিয়োগ করব, সমন্বয়ে যদি অলিখিত ক্রয় থাকে যোগ করব, দেন আমি ভ্যাটটা নির্ণয় করে বাদ দেব। আমরা যে ম্যাথটা করতেছি, যেহেতু আমরা অলরেডি ভ্যাট চলতি হিসাব করে ফেলছি, আমরা কিন্তু ক্রয় রিলেটেড রেওয়ামিলে কোনো কাজ পাই নাই, সমন্বয়ে কোনো কাজ পাই নাই। তাহলে শুধু একটাই কাজ এখানে আছে। তার মানে এখানে যে 2,07,000 টাকায় পণ্য ক্রয় করছি, এই 2,07,000 টাকার মধ্যে গভর্নমেন্টের টাকাটা যদি আমি বাদ দিই, অর্থাৎ ভ্যাটটা যদি আমি বাদ দিই, তাহলে আমার প্রতিষ্ঠানের প্রকৃত ক্রয় পাবো। এটি হচ্ছে আমাদের নিট ক্রয়। কারণ এই গভর্নমেন্টের টাকা যে আমাদের 15% আছে, তাই আমরা কি করবো, এখান থেকে প্রদত্ত ভ্যাট বিয়োগ করবো। প্রদত্ত ভ্যাট আমি কতবার করছিলাম? প্রদত্ত ভ্যাট আমরা বের করছিলাম কয়ে 27,000 টাকা। এই 27,000 টাকা আমরা বিয়োগ করলাম। আমি যদি 27,000 টাকা বিয়োগ করি, অর্থাৎ গভর্নমেন্টের টাকা যদি আউট করি, তাহলে নিট ক্রয় কত? 1,80,000 টাকা। এই বছর আমরা আসলে 1,80,000 টাকায় পণ্য ক্রয় করছি। এটা আমাদের আসলে 2 নম্বর আইটেম। এটা আমাদের 2 নম্বর আইটেম গেল। তাহলে আমরা 1 নম্বর আইটেম হিসেবে নেব প্রারম্ভিক মজুত পণ্য, 2 নম্বর আইটেম হিসেবে নিব নিট ক্রয়, 3 নম্বর আইটেম হিসেবে আমরা নিব ক্রয় রিলেটেড ব্যয় বা ক্রয় সংক্রান্ত ব্যয়। মানে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো কি কি? ক্রয় সংক্রান্ত ব্যয় বলতে কি বুঝি এবং ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো কি কি? ক্রয় সংক্রান্ত ব্যয় বলতে পণ্য ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত যে ব্যয়গুলো হবে এটা ক্রয় সংক্রান্ত ব্যয়। বা উৎপাদনশীল প্রতিষ্ঠানে বা শিল্প প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন সংক্রান্ত যে ব্যয়গুলো হয় এগুলো ক্রয় সংক্রান্ত ব্যয়। আমরা যদি এই অঙ্কটা দেখি, ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো কি কি আছে? আমরা দেখতেছি প্রথমে মজুরি আছে। মজুরি হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত ব্যয়। মজুরি কি কোনো কাজ আছে? আমরা একটু কাজটা দেখে নেব। হ্যাঁ, মজুরি বকেয়া আছে 2,000 টাকা। তাহলে মজুরি আমরা প্রথমে দেখি লিখবো মজুরি হচ্ছে আমাদের 20,000 টাকা। লিখবো মজুরি কাজ আছে, তাই প্রথম করে লিখবো 20,000 টাকা। যোগ লিখবো বকেয়া। আমরা জানি বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে বিয়োগ হবে। তাহলে মজুরি আমাদের বকেয়া কত টাকা আছে একটু দেখে নিই আমরা। বকেয়া আছে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা আমি যোগ করি, তাহলে আমরা পাবো মজুরি 22,000 টাকা। চলতি বছরের মজুরি হচ্ছে 22,000 টাকা। তারপরে আমরা দেখবো অন্যান্য ক্রয় রিলেটেড ব্যয়। মজুরির পর থাকবে পরিবহন বা ক্রয় পরিবহন বা আন্তঃ পরিবহন। আমরা দেখতেছি ক্রয় পরিবহন আছে, এই দেখো ক্রয় পরিবহন। তাহলে পণ্য ক্রয় করার পর ওই পণ্যগুলো প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য আমার বহন খরচ কত হয়েছে? 38,000 টাকা হয়েছে। এটাকে আমরা বলি ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন আমাদের কত টাকা? 38,000 টাকা। এটা আমি দেখবো দ্বিতীয় পরে। এর বাইরে আমাদের ক্রয় সংক্রান্ত ব্যয় কি আছে? রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো হচ্ছে আমাদের ক্রয় রিলেটেড এক্সপেন্স। তাহলে আমাদের এখানে আর কোনো ক্রয় রিলেটেড এক্সপেন্স নাই। তাহলে আমি বলতে পারি এই দুইটাই হচ্ছে 3 নম্বর আইটেম। দেখো ভালোভাবে আমি কি বললাম,
আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করবো খুব সহজে আমরা তিনটা দফা যোগ করব। প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয়। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 1, নিট ক্রয় 2, ক্রয় সংক্রান্ত ব্যয় মজুরি এবং ক্রয় পরিবহন, এটা 3। আর সবগুলো আমরা যদি যোগ করি আমরা যোগফলটা যেটা পাবো আমরা একটু যোগ করে দেখি। 50,000 টাকা যোগ 1,80,000 টাকা যোগ 22,000 টাকা যোগ 38,000 টাকা। আমরা যোগফলটা পাচ্ছি 2,90,000 টাকা। এইবার এই 2,90,000 টাকা কি মিন করে, এটা বারবার বলতেছি আমি, এটা হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। তাহলে আমার এই প্রতিষ্ঠানে টোটাল সারা বছরে 2,90,000 টাকার আসল মাল ছিল। তার মানে 2022 সালের জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত, জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 তারিখ, এই 12 মাসে টোটাল আমার প্রতিষ্ঠানে 2,90,000 টাকার আসল মাল ছিল। আর এই 2,90,000 টাকার আসল মালের মধ্যে আমি হিসাব কাল শেষে দেখছি যে আমার অবিকৃত মাল কত আছে। একটু দেখি আমরা অবিকৃত মাল আমাদের কত আছে, একটু দেখব। আমাদের অবিকৃত মাল আছে 60,000 টাকা। এই 60,000 টাকা বলতে কি বুঝাচ্ছে, হিসাব কালের শেষের দিনে আমার যে মালটা দোকানে মজুদ আছে মানে কি, চলতি বছরে আমি 2,90,000 টাকা যে আমার মোট মাল আসল ছিল, এই 2,90,000 টাকার মধ্যে 60,000 টাকার মাল আমি বিক্রি করতে পারিনি। তাহলে হিসাব কালের শেষের দিনে অবিকৃত পণ্য এটা 60,000 টাকা। আমি এই বছরে কত টাকার পণ্য বিক্রি করছি, আসল কত, আমি যত টাকায় পণ্য বিক্রি করছি তার আসল কত, তাহলে আমি 2,90,000 টাকা থেকে যেই পণ্যটা আমি বিক্রি করিনি সেটা যদি বাদ দেই তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আর এটাকে আমরা বলবো হিসাব বিজ্ঞানের ভাষায় বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সমষ্টি কয়টি, 3টির যোগফল। 1 প্রারম্ভিক মজুত পণ্য, 2 নিট ক্রয়, 3 হচ্ছে ক্রয় সংক্রান্ত ব্যয়। এই 3টাকে একত্রে যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা অনেক ক্ষেত্রে তোমাকে আবার সৃজনশীল প্রশ্ন নির্ণয় করতে বলতে পারে, তুমি হতাশ হবে না। হঠাৎ তোমাকে যদি বলে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ মানে কি, সমাপনী মজুত পণ্য বিক্রয়ের পূর্বে আমি যে টাকাটা পাবো এটাই হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে আমি কি করবো, সমাপনী মজুত পণ্য বিয়োগ করবো। তাহলে মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে আমি যদি সমাপনী মজুত পণ্য বিয়োগ করি আমি দেখতেছি 60,000 টাকা আছে, এই 60,000 টাকা আমি বিয়োগ করবো, তাহলে আমি পেয়ে যাবো 2,30,000 টাকা। এই 2,30,000 টাকাকেই আমি বলবো বিক্রিত পণ্যের ব্যয়। তুমি অর্ধেক দিয়ে লিখে নেবে বিক্রিত পণ্যের ব্যয়। বাস, আমাদের এখানে খ হয়ে গেল, খুব সহজে খ হয়ে গেছে। ওকে ওকে, এবার আমার গয় কি বলছে, মোট মুনাফা 1,25,000 টাকা ধরে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো। তারপরে এখানে আমাকে আংশিক আয় বিবরণী প্রস্তুত করতে বলছে, কারণ আমরা যখন পণ্যের প্রতিষ্ঠানে আয় বিবরণী প্রস্তুত করি, পণ্যের প্রতিষ্ঠানে আয় বিবরণীতে 5টা ধাপ হয়। 1 পরিচালনায়, 2 বিক্রিত পণ্যের ব্যয়, 3 পরিচালন ব্যয়, 4 অপরিচালনায়, 5 পরিচালন ব্যয়। এখন মোট মুনাফা আমরা বাইর করি কিভাবে, আগে আমার এই জিনিসগুলো মাথায় আনতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমি যখন পণ্যের প্রতিষ্ঠানে আয় বিবরণী করবো আমি 5টা ধাপ সম্পূর্ণ করব। আমি আবারও বলতেছি, পরিচালনায়, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালনায়, অপরিচালন ব্যয়। এখন পরিচালনা আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমার কিন্তু মোট মুনাফা পাওয়া যায়। তাহলে আমার প্রশ্নে কিন্তু এখানে মোট মুনাফা দিয়ে দিছে, তাহলে আর তোমাকে প্রথম 2টা ধাপ করতে হবে না। মোট মুনাফা থেকে তারপরের যে 3টা ধাপ আছে, পরিচালন ব্যয়, অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়, এই 3টা ধাপ সম্পূর্ণ করার মাধ্যমে তুমি এখানে আয় বিবরণীটা প্রস্তুত করবে। ওকে, এটা আংশিক আয় বিবরণী, এই জন্য তোমাকে সলভ করে নিতে হবে। এই সলভটাই আমি রাখি এখানে, জাস্ট আমি মিশিয়ে দিই, তাইলে তো আমাদের হয়ে যাচ্ছে। এগুলো মিশিয়ে দিলেই হবে। টাকার ঘর আমরা এখানে একটা অ্যাড করে নিব, আমরা যদি একটা টাকার ঘর এখানে অ্যাড করে নিই তাহলে আমাদের এই সবটাতেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন একটা টাকার ঘর এখানে অ্যাড করে নিই, আমরা আরেকটা টাকার ঘর দেই, বাস আমাদের সবটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। বাস আমরা আরেকটা টাকার ঘর দিলাম। এখন আমরা এখানে লিখবো গ, লিখবো আমরা এখানে যেহেতু আমার জায়গা শর্ট, তুমি লিখে রাখবো প্রতিষ্ঠানের নাম, লিখবা আয় বিবরণী আংশিক, তার নিচে লিখবা 2022 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। আমি শুধু আয় বিবরণী রেখে রাখলাম, আয় বিবরণী। এই আয় বিবরণী বলছি আমি আংশিক। ওকে, এটা হচ্ছে আমাদের টাকা। আর আংশিক আয় বিবরণী আপনাদের প্রশ্নানুসারে মোট মুনাফা কত, 1,25,000 টাকা। আমি লিখবো মোট মুনাফা, লিখে তুমি লিখে নিবে ব্র্যাকেটে প্রশ্নানুসারে। তার মানে প্রশ্নের মতে বা প্রশ্ন মতে সেটা হচ্ছে 1,25,000 টাকা আমি তৃতীয় ঘরে দেবো। তাহলে এই 1,25,000 টাকার মধ্যে অলরেডি 2টা ধাপ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা মোট মুনাফা থেকে, অর্থাৎ আমি যখন আয় বিবরণী করবো, যেখানে আয় সেখানে যোগ, যেখানে ব্যয় সেখানে বিয়োগ। তাহলে মোট মুনাফার মধ্যে অলরেডি 2টা ধাপ শেষ হয়েছে, আমরা 3 নম্বর ধাপে আসবো, মানে পরিচালন ব্যয় আসবো। তাহলে আয় থেকে পরিচালন ব্যয়, আয় মুনাফা থেকে পরিচালন ব্যয় আমি বিয়োগ করবো, তাই লিখবো বাদ পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় লিখে আমি আন্ডারলাইন করবো।
এখন পরিচালন ব্যয় এগুলো কি কি আছে আমরা একটু প্রশ্নে দেখবো এক নজরে। পরিচালন ব্যয়, এখন পরিচালন ব্যয় বলতে আমরা দুইটা ব্যয়ের সমষ্টিকে বুঝি, অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয়। তাহলে আমরা শুরু থেকে আসি। প্রাথমিক মজুত পণ্য, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত। ক্রয়, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত। বিক্রয়, এটা পরিচালন আয়। তাহলে আমরা প্রত্যেকটা আইটেম কিন্তু আমাকে চিনতে হবে। মজুরি, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। বেতন, এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। বেতনটা এক্স্যাক্টলি কি? এই বেতনটা হচ্ছে অফিস ও প্রশাসনিক সংক্রান্ত ব্যয় হতে পারে, বিক্রয় বর্তন ও ব্যয় হতে পারে। তুমি যদি অফিস কর্মচারীর বেতন দাও তাহলে অফিস ও প্রশাসনিক ব্যয়, তুমি যদি বিক্রয় কর্মীর বেতন দাও তোমার হচ্ছে বিক্রয় বন্টন ব্যয়। শুধু যদি বেতন থাকে এটা আসলে ওটা আমাকে সেপারেট করার কোনো প্রয়োজন নাই। সেপারেট করার ক্ষেত্রে আসলে মার্ক কাটা যাওয়া বা মার্ক বেশি পাওয়ার কোনো সম্পর্ক নেই। পরিচালন ব্যয় মানে দুইটা ব্যয় সমষ্টি, অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয়। ওকে, তাহলে বেতন মানেই পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমি লিখবো বেতন। এখন বেতনের আমরা কোনো কাজ করছি কিনা একটু সমন্বয়টা আমরা দেখে নেবো এক নজর আরেকবার, কারণ সমন্বয় গুলা মিস করা যাবে না। সমন্বয় আমরা দেখছি বেতন রিলেটেড কোনো কাজ নেই, শুধু প্রাপ্য হিসাবের কাজ আছে। ওকে ওকে, তাহলে আমরা লিখবো বেতন। তাহলে আমরা দেখতেছি বেতন কত টাকা এখানে আছে, বেতন আছে 36,000 টাকা। তাহলে আমি বেতন দ্বিতীয় ঘরে লিখবো 36,000 টাকা, যেহেতু কাজ নেই আমার দ্বিতীয় ঘরে। ওকে, এরপরে কি আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন লিখবো আমরা, বিজ্ঞাপন মানে প্রচার ব্যয়, এটা হচ্ছে বিক্রয় বন্টন ব্যয়। ওকে, তাহলে বিক্রয় বন্টন ব্যয় হোক, অফিস প্রশাসনিক ব্যয় হোক, পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বিজ্ঞাপন লিখবো 20,000 টাকা, এটার কোনো কাজ নেই। এরপরে আমরা দেখতেছি কি আছে প্রাপ্য হিসাব। আমি প্রদেয় হিসাব নিব, আমি সম্পদার দায়িত্ব নিবই না, কারণ আমি এখানে লিখতেছি পরিচালন ব্যয়, শুধু ব্যয়গুলো নিব। ব্যয় মানে ডেবিট দিকে আছে, আসবাবপত্র সম্পদ, যন্ত্রপাতি সম্পদ। এই যে ভাড়া, ভাড়া আমি লিখবো 40,000 টাকা। ভাড়া মানে যে রুমের আমরা ব্যবসা করি ওই রুমের ভাড়া। তাহলে কত টাকা আমাদের ভাড়ায় বাৎসরিক? 40,000 টাকা। এটার কোনো সমন্বয় নেই, তাহলে আমরা ভাড়া লিখে ফেললাম। তারপরে ক্রয় পরিবহন, এটা বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত, কাজ হয়ে গেছে বাতিল। এই যে অনাদি পাওনা, অনাদি পাওনা দেখতেছি আমার 2,000 টাকা আছে, লিখবো অনাদি পাওনা। এটার একটা প্যাটার্ন আছে আমরা জানি, অনাদায়ী পাওনা। তাহলে আমরা অনাদি পাওনা মানে কি? প্রাপ্য হিসেবে নিকট হতে চূড়ান্ত চেষ্টার পরে যে টাকাটা আদায় করা সম্ভব হয় না। তাহলে আমরা দেখতেছি আমাদের নেওয়া মিলে লিখিত অনাদি পাওনা 2,000, তার মানে হিসাবভুক্ত হয়ে গেছে অনাদি পাওনা 2,000। তাহলে প্রাপ্য হিসাবের কাছ থেকে 2,000 টাকা আদায় করা যাবে না, সেটা অলরেডি হিসাবভুক্ত হয়ে বলছি। কত টাকা? 2,000 টাকা। তাহলে আমি লিখলাম অনাদি পাওনা 2,000 টাকা। এখন সমন্বয়ে যাব, সমন্বয়ে গিয়ে দেখতেছি যে আমার প্রাপ্য হিসেবে আরো টাকা আদায় হবে না, সেটা বলা আছে। এই দেখো সমন্বয় নম্বর 3-এ প্রাপ্য হিসেবে 5,000 টাকা আদায়যোগ্য নয়। তবে আমার প্রাপ্য হিসেবে নিকট থেকে কিন্তু 2,000 টাকা আদায়যোগ্য নয়, এটা অলরেডি হিসাবভুক্ত হয়ে গেছে। আবার আমি আরো সমন্বয় দেখতেছি আরো ছেঁচড়া পাওয়া গেছে, কারণ অনাদি পাওনার মধ্যে ছেঁচড়া, যাদের কাছে আমরা টাকা পাই তারা আমাকে টাকা দিচ্ছে না, মানে তারা তো ছেঁচড়া, তারা তো বাটপার, বিধায় তো আমাকে টাকাটা দিচ্ছে না। লিখিত বাটপার কত? 2,000। অলিখিত বাটপার কত? 5,000। একদম সিম্পল বিষয় তো নাকি? তাহলে প্রাপ্য হিসেবে 5,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে এটা তো ছেঁচড়া। আমি কারো কাছে টাকা পাই, সে বারবার তাকে বলতেছি, অনুরোধ করতেছি, বিনোদ করতেছি, বাট তার সুদয় ঘটতেছে না, সে আমাকে টাকা দিচ্ছে না, আমার টাকা মেরে খাবে। এটাকে হিসাব কিতাব কি বলবো? অনাদি। এই অনাদিপনা সমন্বয় আছে মানে কি? এই অনাদিপনা আমি এখন লিখি নাই। তাহলে আমি তোমাকে যদি বলি মোট অনাদিপনা কত, তুমি যোগ করে বলবা না বিয়োগ করে বলবা? অবভিয়াসলি যোগ করে বলবা, কারণ তুমি অনাদিপনা অলরেডি হিসাবের মধ্যে লিখছো 2,000, আরো পাবা না কত? 5,000। তাহলে তুমি মোট পাবা না কত? 7,000। তাই তুমি কি করবা? যোগ অলিখিত অনাদি পাওনা, অলিখিত অনাদি পাওনা কত? 5,000। তোমার মোট অনাদি পাওনা কত? 7,000। বাস, আমাদের অনাদি পাওনা হয়ে গেল। অনাদি পাওনা মধ্যে একটাই, শুধু সেটা আমি দুইটা নামে লিখি, লিখিত এবং অলিখিত। তাহলে আমাদের অনাদি পাওনা কত হলো? 7,000। এখন এই অনাদি পাওনা 7,000 হওয়ার পরও আমি কিন্তু পরিত্রাণ পাই নাই। আমার মনে ডাউট হয়েছে যে ভবিষ্যতে আরো কিছু টাকা কম নাও পেতে পারি, তাই সেটাকে আমি কি করছি, যে অবশিষ্ট প্রাপ্য হিসেবে 5% অনাদি পাওনা সঞ্চিতি ধার্য করছি। তাহলে আমি আরো সন্দেহ করছি যে প্রাপ্য হিসেবের কাছ থেকে আমি আরো 5% টাকা নাও পেতে পারি। তাহলে আমি তো 7,000 টাকা পাবোই না, এটা একদম প্রকৃত। আমি আরো সন্দেহ করতেছি, পাবো না কত পার্সেন্ট? 5%। তাহলে আমার ব্যয় বাড়বে না কমবে? কি বলবে? অবশ্যই বাড়বে। তাই আমরা কি করি? যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি। আমরা জানি সমন্বয়ে যে আমরা সন্দেহটা করি যে আমি প্রাপ্য হিসেবে যে অবশিষ্ট প্রাপ্য হিসেবে যে 5% টাকা পাবো না, এটাকে আমরা বলি নতুন অনাদি পাওনা সঞ্চিতি। তো নতুন অনাদি পাওনা সঞ্চিতি, তাহলে প্রাপ্য হিসেবে কত পার্সেন্ট ধরবো আমরা? প্রাপ্য হিসেবে 5%। একটু ভালোভাবে লক্ষ্য করো যে প্রাপ্য হিসেবে আমাদের কত আছে। প্রাপ্য হিসাব 50,000 টাকা আছে। এই যে প্রাপ্য হিসাবে 50,000 টাকা আছে, এই 50,000 টাকা থেকে অলরেডি কিন্তু 2,000 টাকা বাদ দেওয়া আছে, কারণ এটা লিখিত। লিখিত মানে কি? এটা বাদ দেওয়া আছে। তার মানে এটা লিখার আগে কত ছিল? 52,000 টাকা ছিল। লিখার পর প্রাপ্য হিসাব কত হয়েছে? 50,000 টাকা আছে। তাই পার্সেন্ট কাটার সময় আমরা লিখিতটা বাদ দেই না। স্যাররা কি শিখায় যে পার্সেন্ট কাটার সময় লিখিত অনাদি পাওনা বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ অলরেডি বাদ দেওয়া আছে।
তাহলে বাদ দিবে কোনটা? অলিখিত। অলিখিত মানে কি? আমার যে মোট প্রাপ্য হিসাব 50,000 টাকা আছে, এখান থেকে আমি আরো পাবো না 5,000, এটা আমি সমন্বয়ে দেখতেছি, তাই আমি বাদ দিব 5,000। তাহলে আমি এখন কত পাবো? 45,000। এই 45,000 উপর আমি এবার সন্দেহ করতেছি 5% টাকা নাও পেতে পারি। তাহলে আমি যদি 45,000 5% কাটি, আমি পাবো 2250। কিভাবে? 45,000 10% 4,500, 4,500 অর্ধেক 2250, এই 2250 টাকা আমি লিখে দেবো। তাহলে আমার এই বছর মোট অনাদি পাওনা কত? 9,250। এই 9,250 এর মধ্যে আমি চূড়ান্ত চেষ্টার পরে পাবো না 7,000, এটা একদম আশা ছেড়ে দিছি। আবার পেতেও পারি, নাও পেতে পারি, সম্ভাব্য 2,250। তাহলে আমার মোট অনাদি পাওনা রিলেটেড ব্যয় কত? 9,250। আর এই যে 9,250 টাকা যে আমাদের এই বছর অনাদি পাওনা হলো, এখান থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় আছে? হ্যাঁ আছে। রেওয়া মিলে একটা আমাদের প্রোটেকশন মূলক ব্যবস্থা আছে, যেটাকে আমরা পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি নামে জানি। এই যে 5,000 টাকা আমরা দেখতেছি, পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি, রেওয়া মিলেটাকে আমরা বলি। এই টাকাটা আসলে আমরা কোথায় থেকে আসছে? গত বছরে আমরা নিট লাভের টাকা থেকে নতুন অনাদি পাওনা সঞ্চিতি নামে বাদ দিয়ে এই টাকাটা গঠন করছি। যেমন এই বছরে আমরা নতুন অনাদি পাওনা সঞ্চিতি নামে নিট মুনাফা থেকে কত বাদ দিচ্ছি? ব্যয় দেখা মানে কি? নিট মুনাফা থেকে বাদ দেওয়া 2250। এই 2250 পরের বছরের জন্য এই রেওয়া মিলে চলে আসবে। এটাকে আমি পরের বছরের জন্য বলবো পুরাতন। পুরাতনটার কাজ কি? অনাদি পাওনা সংক্রান্ত ব্যয় পূরণ করে দেওয়া। তাহলে এই বছর আমাদের অনাদি পাওনা সংক্রান্ত ব্যয় কত? 9,250। আমাদের রেওয়া মিলে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি কত? 5,000। এটাকে আমরা কি করি? প্যাটার্ন অনুযায়ী আমরা বিয়োগ করি, কারণ এটা তহবিল, এটার কাজ ব্যয়কে রিকভার করা, ব্যয়কে রিকভার করা বা পূরণ করা। এই জন্য আমরা এটা বিয়োগ করি। পূরণ করার জন্য অনাদি পাওনা সঞ্চিতি কত টাকা? 5,000 টাকা। তাহলে লক্ষ্য করো, তাহলে কারবার ব্যয় বহন করতেছে কত? 4,250 টাকা। কিন্তু একবার চিন্তা করো তো, যে তহবিলে 1 টাকাও নাই, তাহলে এই 9,250 টাকার ব্যয়টাই পুরো কারবার বহন করতো না? এখানে মুখস্থ করার কিছু নাই তো। কিন্তু বাট আমরা কি করতেছি? না বুঝে অনেকে মুখস্থ করতেছি, যেটা আমাকে ধারা মুখস্থ করতে হবে। অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদি পাওনা, মুখস্থ করি আমার কাজ শেষ। মুখস্থ করার কোনো কিছু নেই। হিসাব বিজ্ঞান আসলে ওরাল জিনিস না, হিসাব বিজ্ঞান পুরোটা মাইন্ডের জিনিস, ম্যাথমেটিকের মতো। ওকে ওকে, আমরা 4,250 টাকা পেয়ে গেলাম। তারপরে আমাদের অনাদি পাওনা সংক্রান্ত কাজ হয়ে গেল। ওকে, এরপরে আমরা দেখবো আর আমাদের ব্যয় কি আছে। অনাদি পাওনা হয়ে গেল, হাতে নগদ ব্যয় না, ব্যাংক ব্যয় না, মূলধন ব্যয় না, ভ্যাট উদ্দেশ্য তো অলরেডি আমাদের হয়ে গেছে। সমন্বয় সমাপনী হয়ে গেছে, মজুরি বকেয়া আছে হয়ে গেছে, প্রাপ্য হিসাবের কাজ হয়ে গেছে। এই যে যন্ত্রপাতির অবচয় 10%, আমি লিখবো যন্ত্রপাতির অবচয়। অবচয় ড্যাশ লিখবো যন্ত্র। তাহলে যন্ত্রপাতির অবচয় কত পার্সেন্ট কাটতে বলছে? 10%। তাহলে যন্ত্রপাতি আমরা দেখবো কত টাকা আছে আমাদের রেওয়া মিলে যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি আছে আমাদের 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকার 10% আমি যদি কাটি 20,000 টাকা, আমি দিলাম 20,000 টাকা। আর কি আমাদের কোনো সমন্বয় আছে? আমরা কি দেখতেছি? না, আমাদের আর তো কোনো সমন্বয় নেই। ওকে, আমাদের যেহেতু আর কোনো সমন্বয় নেই, আমাদের কাজও শেষ। এখন আমরা যোগ করবো এগুলা, তাহলে আমরা পরিচালন ব্যয় পেয়ে যাবো। এখন আমরা যোগ করি একটু। আমরা যদি যোগ করি, আমরা যোগফলটা পাবো। প্রথমে 36,000 যোগ আমরা পাচ্ছি 60,000 যোগ আমরা পাচ্ছি 24,250। 24,250। তাহলে আমরা পাচ্ছি 1,20,000, 1,20,250। ওকে, এখন আমরা এটা কি করব? যেহেতু লিখছি তো বাদ পরিচালন ব্যয়, আমরা যখন আয় বিবরণী করবো, আয় মানে যোগ, ব্যয় মানে বিয়োগ। তাহলে আমাদের মোট মুনাফা 1,25,000। এখান থেকে আমরা বিয়োগ করব 1,20,250। তাহলে মাইনাস 1,25,000। আমি বিয়োগ ফলটা পাচ্ছি 4,750। তার মানে এটা কিন্তু 3 নম্বর রেজাল্ট, অর্থাৎ 3 নম্বর ধাপের রেজাল্ট। এটাকে নরমালি আমরা কি বলি? নিট পরিচালন মুনাফা। তার মানে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা নিট পরিচালন মুনাফা পাই। এরপরে আরো 2টা ধাপ আছে, পরিচালন আয়, অপরিচালন আয়। যদি আমাদের প্রশ্নে পরিচালন আয় থাকে, পরিচালন আয় মানে কি? বিক্রয় ব্যতীত অন্যান্য আয় যদি থাকে, আমরা এটাকে নিট পরিচালন মুনাফা নামে দেখাবো। আবার আমি যদি প্রশ্ন দেখি অপরিচালন ব্যয় আছে, অপরিচালন ব্যয়গুলো কি কি? অপরিচালন ব্যয় হচ্ছে সুদ বাবদ যে কোনো ব্যয়, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি দেখি সুদ বাবদ কোনো ব্যয় আছে, তাহলে আমি অপরিচালন ব্যয় শিরোনাম লিখে সেটা বাদ দেব। কিন্তু আমরা এমন একটা অঙ্ক করতেছি কুমিল্লা বোর্ড 2023 সালের, এখানে অপরিচালন আয়ও নেই, অপরিচালন ব্যয়ও নেই। তাহলে ওই 2টা ধাপ আমাকে করতে হবে না। তাহলে আমাদের এখানেই ম্যাথ শেষ। এই যে ক্লোজ করে দিব, এটাকে লিখবো অতএব নিট মুনাফা। নিট
মুনাফা। এটাই হচ্ছে আমাদের আংশিক আয় বিবরণী দিয়ে বক্স করে দেব। এই হচ্ছে আমাদের গয়ের আনসার। এখানে আর কিন্তু কোনো প্রবলেম নেই। দেখো আমাদের A to Z ম্যাথ শেষ। আমরা খুব সহজেই কিন্তু আংশিক আয় বিবরণী করে ফেলতে পারলাম। তাহলে আরেকটু বলি, আমরা যখন পণ্যের প্রতিষ্ঠানের আয় বিবরণী করব, প্রথম ধাপে পরিচালনায় বিক্রয়, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ। বিক্রিত পণ্যের ব্যয় বের করব কিভাবে? প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয়। এখানে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো কি কি থাকে? মজুরি থাকে, ক্রয় পরিবহন থাকে বা পরিবহন থাকে বা আন্তঃ পরিবহন থাকে, রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক থাকে, জাহাজ ভাড়া থাকে, ডক চার্জ থাকে, পণ্যের খালাস ব্যয় থাকে, মানে ক্রয় রিলেটেড যেগুলো ব্যয় এগুলো থাকে, যোগ করব। সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এখন পরিচালন আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলেই আমরা মোট মুনাফা পাই। আমরা এমন একটা প্রশ্ন করতেছি গয়ে, এখানে কিন্তু মোট মুনাফা দিয়ে দিছে, তাই ওই দুটো ধাপ আমাকে করতে হয়নি। মোট মুনাফার পর আমরা 3 নম্বর ধাপ পাই পরিচালন ব্যয়। যখনই ব্যয় তখনই আয় থেকে বিয়োগ, তাই আমরা লিখি বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় লেখার পর আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করি, দেন আমরা পাই নিট পরিচালন মুনাফা। ওই নিট পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় যোগ করি, অপরিচালন ব্যয় বিয়োগ করি, তখন আমরা নিট মুনাফা বা নিট আয় পাই। কিন্তু আমরা এমন একটা অঙ্ক করতেছি যেখানে আমাদের অপরিচালন আয়ও নেই, অপরিচালন ব্যয়ও নেই। তাহলে ওকে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে। আগামী কোনো ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।